আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে যে তথ্যটা জেনে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পরিবর্তে শেখ হাসিনা তার একান্ত বিশ্বস্ত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে নাকি রাষ্ট্রপতি করতে চেয়েছিল। কিন্তু ওই যে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে নানান কুতুব, সেই কুতুবদের কারণে শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বাদ দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে শেখ হাসিনা রাষ্ট্রপতি করেছিলেন। এটা আমার কাছে একরকম অবাক লেগেছে, কারণ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক এবং তাকে বাদ দিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে শেখ হাসিনা মনোনয়ন দিতে হয়েছিল। যাই হোক, এরপর আরো অবাক হয়েছি 5 আগস্টের পট পরিবর্তনের পরে এই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সহপাঠী, একই সাথে চট্টগ্রামে বড় হয়েছেন এবং আওয়ামী লীগ সরকারের সময় যখন ডক্টর ইউনূসের বহু সমালোচনা করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ব্যক্তিগত আক্রমণ করে, অশ্লীল কথাবার্তা বলে, কিন্তু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কখনো ডক্টর ইউনূসকে নিয়ে কিছু বলে নাই। কিন্তু ইউনূস এসে কি করে নাই, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করিয়েছে। গ্রেফতার করার পর একের পর এক মামলা দিয়েছে, একের পর এক মামলা, ভুতুড়ে মামলা মামলা দিয়ে বছরের সময় বেশি তাকে জেলে রেখেছে। তার জামিন হলেও তাকে সোনারেজ দিয়ে আটকে রাখা হয়েছে। শেষ পর্যন্ত বয়সের ভারের নজুর 85 বছর মানুষটি উচ্চ আদালতের হস্তক্ষেপে তিনি জামিন পান। আপনাদের মনে আছে নিশ্চয়ই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের কথা, নরসিংদীর, তার জানাজার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আজকে চট্টগ্রামে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম হলো। আমি যদি বলি যে ওই জানাজায় অংশ নেওয়া হাজার হাজার লক্ষ মানুষ এবং তাদের জয় বাংলা স্লোগান, জয় বঙ্গবন্ধু স্লোগান, এবং তার মধ্যে দিয়ে এই নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এ যাবৎকালের সর্ববৃহৎ একটা শোডাউন হয়ে গেছে, তাহলে বোধহয় ভুল বলা হবে না। ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় মানুষের ঢল, জয় বাংলা স্লোগানে বিদায়। চট্টগ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে বর্ষিয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজা হয়েছে নগরের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। আজ বৃহস্পতিবার সকাল 11টায় এই জানাজা অনুষ্ঠিত হয়। সৌভাগ্য, কতজনের ভাগ্যে এটা জুটে। বেগম খালেদা জিয়ার ভাগ্যে জুটেছিল, আমরা নুরুল মজিদ হুমায়ুনের দেখেছি, এখন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দেখলাম। পরে জয় বাংলা স্লোগানে তাকে বিদায় জানান দলীয় সমর্থক ও নেতাকর্মীরা। জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সাবেক মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী, প্রয়াতের বড় ছেলে সাবিদুর রহমান সমু সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ। এর আগে মরদেহ জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছালে বর্ষিয়ান রাজনীতিকে এক নজর দেখতে ও শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে, ফুলে ফুলে ছেয়ে যায় কফিন। সাবেক এই মন্ত্রীর রাজনৈতিক জীবন ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করে বক্তব্য দেন বিভিন্ন দলের নেতারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির নেতা শাহাদাত হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, রাজনৈতিক ক্যারিয়ারের বৃহত্তম ও চট্টগ্রামের উন্নয়নে তিনি অনেক অবদান রেখেছেন। নিঃসরায়ের সন্তান হলেও বৃহত্তর চট্টগ্রামের জন্য কাজ করেছেন। চট্টগ্রামের উন্নয়নে তার অবদানের জন্য মানুষ তাকে স্মরণ করবেন। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, 71-এর মুক্তিযুদ্ধে তার ভূমিকা চিরদিন মনে রাখতে হবে। তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, সারা জীবন তার সঙ্গে রাজনীতি করেছি। সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, পাকিস্তান আমল থেকে ওনার সঙ্গে আমার স্মৃতি। চট্টগ্রামের উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছেন, তিনি কথা শুনতেন। চট্টগ্রামের ইতিহাসে মোশাররফ হোসেন এক অবিস্মরণীয় নাম হয়ে থাকবে। মোশাররফ হোসেনের সন্তান সাবিদুর রহমান বলেন, দীর্ঘদিন আইসিইউতে থাকার পর তিনি চলে গেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের উন্নয়নে তিনি কাজ করেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। শ্রদ্ধা জানান সিপিবি নেতা মোহাম্মদ শাহ আলম, ন্যাপ কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনী, মিরসরাই অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের নেতারা। জানাজা শেষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবি সহ বিভিন্ন দলের নেতা কর্মীরা জানাজায় অংশ নেন। পরে মরদেহের কফিন অ্যাম্বুলেন্সে ওঠানোর পর হাজারো সহযোদ্ধা, রাজনৈতিক সহচর ও অনুসারীরা স্লোগান দিতে শুরু করেন। এ সময় বীর চট্টলার মোশাররফ ভাই,
আমরা তোমায় ভুলি নাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান শোনা যায়। নেতাকর্মীরা মরদেহবাহী গাড়ির সঙ্গে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের হয়ে আসেন। এ সময় পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে দাঁড়িয়েছিল। অ্যাম্বুলেন্সটি মিরসরাইয়ের ধুমগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে বাদ আসর ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হবে। মোশাররফ হোসেনের সংক্ষিপ্ত যে বর্ণাঢ্য জীবন আমরা জানতে পেরেছি, সেখানে বলা হচ্ছে তিনি 1943 সালের 12 জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুমগ্রামে জন্ম নেন। বাবা এস রহমান ঘাটের 60-এর দশকে প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। দেশভাগের পর তিনি কলকাতা থেকে চট্টগ্রামে চলে আসেন এবং ওরিয়েন্ট বিল্ডার্স কর্পোরেশন নামে একটি কোম্পানি খুলে ব্যবসা শুরু করেন। মোশাররফ হোসেন চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক এবং স্যার অশোতোষ সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করেন। এরপর লাহোরে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় 6 দফা আন্দোলনে সম্পৃক্ত। সে সময় তিনি পূর্ব পাকিস্তান ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। লাহোর থেকে দেশে ফিরে তিনি আওয়ামী লীগের রাজনীতি যোগ দেন এবং 1970 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। এই মুক্তিযোদ্ধা 1 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। যুদ্ধের সময় তিনি গুরুত্বপূর্ণ অপারেশনের নেতৃত্ব দেন। এর বাইরে আওয়ামী লীগের তার ইতিহাস, তার বর্ণাঢ্য জীবন সবকিছুই লেখা আছে। বলা হয়েছে যে 24শে জুলাই আন্দোলনে আওয়ামী লীগের সরকার পতনের পর 27 অক্টোবর রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। পরের বছর মানে 27 অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। প্রায় 1 বছর পর 2025 সালের 5 আগস্ট রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত 14 আগস্ট জামিনে মুক্ত পান। মানে একেবারে মৃত্যু মুখে পতিত হওয়ার পরে এই 85 বছর মানুষটিকে সরকার, তাও সরকার না, উচ্চ আদালত জামিন দিয়েছিল। যে মানুষটির জানা যায় আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী সর্বদলের মানুষ যোগ দিয়েছে, সেই মানুষটি জেল খেটেছেন অন্যায়ভাবে। জীবনের শেষ সময়টা যখন তার পারিবারিক পরিসরে থাকার কথা, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, এজাহার নামেও কোনো মামলা ছিল না। শুধু ইউনূস সরকার ওই যে আওয়ামী লীগের গন্ধ শুকে শুকে মানুষ অ্যারেস্ট করতো, সেই ধারাবাহিকতায় ডক্টর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে অ্যারেস্ট করেছে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পুরো চট্টগ্রামের রাজনীতিতে তার যেই আওয়ামী লীগ সময়ের ভূমিকা ছিল, কখনোই পত্রপত্রিকা অনেক নেতার নামে অনেক বিশ্রী বিশ্রী রিপোর্ট এসছে, ক্ষমতার অপব্যবহার, লুটপাট, দুর্নীতি, অনিয়ম। আর তিনি যেই এলাকার এমপি, চট্টগ্রামের মিরসরাই, এটা বলা যেতে পারে একেবারে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তো অবশ্যই একেবারে টাকার, যদি বলি বিশাল এক কূপ, সেই কূপের জায়গা, সেখানে থেকেও নিজের মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের তার গৌরবময় সেই সম্মান রেখে চিরবিদায় নিলেন এই মানুষটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ার কিছু কথাবার্তাই আমি আপনাদের সামনে আসলে প্রেজেন্ট করতে চাই। এবং ব্রাহ্মণবাড়িয়ার মিছিলটা হয়েছে আজকে 3-4 দিন হয়ে গেল। এই 3-4 দিনে এই স্বাধীন ছেলেটি, মানে বলতে পারেন যে একটা ছবি ধরে এই ছেলেটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে, ছবিটি ভাইরাল হয়েছে। আমি প্রথমেই আপনাদেরকে একজন ভিন্ন মতাবলম্বী, মানে স্বাধীন যেই রাজনীতির মতাবলম্বী, তার ভিন্ন মতাবলম্বী একজনের একটা পোস্ট ধরে আলোচনাটা শুরু করি। ব্রাহ্মণবাড়িয়ায় সেই এক ঝটিকা মিছিল, খুব বেশি মানুষের না, অল্প কয়েকজন মানুষের ঝটিকা মিছিল, এবং এরপর পুলিশের তটস্থ অবস্থা, পুলিশের উপর দিয়ে যাওয়া তোফান, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমার সামনে একজনের একটা ফেসবুক পোস্ট, তিনি খুব আক্ষেপ করছেন যে এইভাবে কেন ঝটিকা মিছিল হয়ে গেল সেসব নিয়ে। শহর জুড়ে এত নেতা, এত প্রশাসন, এত আইন শৃঙ্খলা বাহিনী, তারপরও নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন প্রকাশ্যে মিছিল করে, তাহলে প্রশ্ন উঠবেই কারা তাদের সাহস দিচ্ছে। রাস্তায় সন্ত্রাসীদের শোডাউন চলবে আর প্রশাসন নীরব দর্শক হয়ে থাকবে, এটা কোনো সভ্য রাষ্ট্রের চিত্র হতে পারে না। আজ আমাদের শহরে ছাত্রলীগ প্রকাশ্য মিছিল করেছে, সাধারণ মানুষ ভয় আর ক্ষোভ নিয়ে তাকিয়েছিল, কিন্তু দায়িত্বশীলদের দেখা গেল না। নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে যদি আইন কার্যকর না হয়, তাহলে সেই নিষেধাজ্ঞা শুধু কাগজেই থাকে। আমরা এই নীরবতা ও দায়িত্বহীনতার তীব্র প্রতিবাদ জানাই। রাষ্ট্র যদি সত্যি আইনের শাসনে বিশ্বাস করে, তাহলে এখনই দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।
নিশ্চয়ই বিএনপি বা জামাত ঘরানার কোন একজন মানুষ হবেন। মানে ব্রাহ্মণবাড়িয়ার ছোট্ট একটা মিছিল এবং তারপরে ছোট্ট একজনেরই একটা ছবি, অনেকের মাঝে একজনের ছবি কি পরিস্থিতি তৈরি করেছে। ব্রাহ্মণবাড়িয়ার যতটুকু শোনা গেছে যে সেখানকার ওসি সাহেবের উপর দিয়ে এই যে লোকটা আক্ষেপ করলো না, এটার ফল গিয়ে পড়েছে পুলিশের উপর। আমি জানি না পুলিশের গোয়েন্দা ব্যর্থতা আইডেন্টিফাই হয়েছে কিনা, কিন্তু হয়েছে। এবার আরেকজন লিখছেন, দেখেন কিছু লিখতে ভয় পাচ্ছি কারণ ব্রাহ্মণবাড়িয়ার ছেলে ঝামেলা সৃষ্টি করতে পারে। এরা একাই 100 তবে সুদর্শন। দৃষ্টিনন্দন মিছিল করলো স্বাধীন কিন্তু বদলি হলো ওসি। দৃষ্টিনন্দন মিছিল করলো স্বাধীন কিন্তু বদলি হলো ওসি। আচ্ছা, ওসি সাহেবের দোষটা কি? পুলিশ ছাড়া কি রাজনীতি অসহায়? তারা তারাও এক সময় ছাত্র ছিলেন, মানে পুলিশ একজন ছাত্র ছিলেন। সব দোষ পুলিশের উপর দিন, ঠিক আছে, কিন্তু শেষে কেন বলেন পুলিশ হত্যার বিচার হবে না? ভয়ঙ্কর অন্যায়। পিরোজপুরের শামীম শিকদারের কথা ভুলে গেলে চলবে না। শামীম ও স্বাধীন আরো সৃষ্টি হবে, নিষিদ্ধ মানেই আকর্ষণ। কচা নদীতে শামীম শিকদার একদিন সাঁতার কাটবে। শামীম ও স্বাধীনের উচ্চতা চোখে লাগার মতন, চুলের ডিজাইন এবং হাত মুছিয়ে জনতাকে লাল সালাম দেওয়ার অঙ্গভঙ্গি ফিদেল ক্যাস্ট্রোর মতো না, কখনো কখনো মনে হয় লিবিয়ার গাদ্দাফির মতন। নেপালের বালেন্দ্র শাহ ফেল। স্বাধীন মনে রেখেছে তিতাস একটি নদীর নাম, ইতিহাস সবটুকু স্বাধীনের। তবে সিগারেট ধুয়ো ছড়ালে ভালো লাগতো আমার। আজকাল অশ্লীল ভাষা যেহেতু চলে, সুতরাং আওয়ামী লীগ নতুন কিছু নিয়ে আসবে। কেউ কেউ বলবে তামিল সিনেমার হিরো। আমি মোটেই একমত নই। এত বাস্তবের মহানায়ক। আমি মনে করি শামীম স্বাধীন আওয়ামী খারাপ নেতাদের শিক্ষা দিয়েছে। কারণ সিনেমা রিলিজ পেতে সময় লাগে, কিন্তু স্বাধীনরা মুহূর্তেই স্বাধীনতা ঘোষণা করে। হাসির মধ্যে বিদ্রোহ দেখা যাচ্ছে। বিবাড়িয়ার মেয়েরাও বেশ পাকাপোক্ত। ব্যারিস্টার রুমিন ফারহানা কিভাবে চুটকি হুজুরকে তিতাস নদের মধ্যে ফেলে দিয়েছে, হুজুরের পাগড়ি ও পান খাওয়ার দৃশ্য এখন আর দেখি না। কবি বলেছেন এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। কিন্তু আমি শালা দেশ 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 অসুস্থ এবং দেশ দেশ দেশ। কবি যদি লিখতেন এখনো জীবন আছে যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, আমাকে কেন বাদ দিয়েছে? আমি শুধু এটুকুই বলবো, কখনো কখনো নিষিদ্ধ, ওই যে বললো না, নিষিদ্ধের প্রতি আকর্ষণ। এই ব্রাহ্মণবাড়িয়ার এক স্বাধীন এক ছবি দিয়ে যে মাত করেছে, নিশ্চয়ই চিন্তা ধরিয়ে দিয়েছে তাদের প্রতিপক্ষ রাজনৈতিক প্ল্যাটফর্মে। নমস্কার, আমি তরুণ ঘোষ। রাজ্যে দুটো খবর আপনাদের দেব। এক হচ্ছে রাজ্যের বেসরকারি যে সমস্ত কসাই খানাগুলো যেগুলো আছে, যেখানে গরু কাটা হতো, সেগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু সরকারি লাইসেন্স প্রাপ্ত সেগুলো রয়ে গেছে। এ সংক্রান্ত একটা খবর বেরিয়েছে, গরু এখন কাটা মোটামুটি বন্ধ। এই যে খবরটি, পশু বলি নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের। খবরটা আমি কিয়দংশ পড়ছি। 1918 সালে দেওয়া কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যের পশু বলি সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, কোনো ব্যক্তি উপযুক্ত শংসাপত্র ছাড়া ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মোষের বাচ্চা বলি দিতে পারবে না। কোনো পঞ্চায়েত সমিতি বা তার চেয়ারম্যান অথবা কোনো পশু চিকিৎসক যদি সার্টিফিকেট দেন যে 14 বছরের বেশি কোনো গরুর বয়স হয়েছে বা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত, আঘাত, বিকৃতি, অন্য কোনো দুরারোগ্য ব্যাধির ফলে পশুটি স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে, তবেই সেটাকে বলি দেওয়া সম্ভব। এই বার্তা যারা প্রত্যাখ্যান করবেন তাদের জন্য, যারা ধরা পড়বেন তাদের জন্য 1 বছরের জেল, 5,000 টাকা জরিমানা, ওই 1 বছর সশ্রম কারাদণ্ড। নির্দেশিকা আরো বলা হয়েছে, যে পশুর ক্ষেত্রে শংসাপত্র দেওয়া হয়েছে সেটিকে
শুধুমাত্র পৌর কসাইখানায় বা স্থানীয় প্রশাসনের তরফে নির্ধারিত কসাইখানায় বলি দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে প্রকাশ্য বলি দেওয়া বন্ধ। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর বিধান কার্যকর করার জন্য পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির তরফে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি, কোনো সরকারি পশু চিকিৎসক বলি দেওয়ার স্থান ঘুরে দেখতে চাইলে তাকে কেউ বাধা দিতে পারবে না। নির্দেশিকায় আরো বলা হয়েছে, আইন লঙ্ঘন করলে ওই যেটা বলো 6 মাস পর্যন্ত কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে, সশ্রম কারাদণ্ড এবং জরিমানা। অর্থাৎ এখন থেকে প্রথম হলো কসাইখানাগুলো বন্ধ হয়ে গেল প্রাইভেট, আর দ্বিতীয় হচ্ছে ওই জবাই, ওটাও বন্ধ, আর প্রকাশ্যে গরু কাটাও বন্ধ। শুধুমাত্র ডাক্তারি সার্টিফিকেট নিয়ে যে সমস্ত গরুগুলো বার্ধক্যজনিত রোগে ভুগছে বা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, 14 বছরের বেশি বয়স, মোষ বা গরু যাই হোক না কেন, 14 বছরের নিচে তো কাটা যাবেই না। অর্থাৎ গরুর মাংস, আপনারা যারা বলতেন যে গরুর মাংস বিক্রি করে ভারতবর্ষ কোটি কোটি টাকা রোজগার করে, একেবারেই বাজে কথা, একদম বাজে কথা। গরুর মাংস বিক্রি করে ভারত সরকার পয়সা নেয় না, মানে গরুর মাংস বিক্রি করে না বিদেশে, যায় অন্য দেশ থেকে, চীন, মায়ানমার এই সমস্ত জায়গা থেকে যায়। অনেক সময় ভারতীয় ছাপ মেরে তারা দিয়ে দেয়। যেমন পাকিস্তানের পণ্য মেড ইন ইন্ডিয়া বলে বিক্রি হয় বিদেশে, মেড ইন পাকিস্তান বলে বিক্রি হয় না, তাহলে লোকে কিনবে না। ওই রকম গরুও ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া বলে লেখা হয়ে থাকে। আপনারা ভাবেন যে এটা বোধহয় ভারতীয় গরুর মাংস। ভারত কিন্তু গরুর মাংস বিক্রি করে না, কারণ আমাদের দেশ হচ্ছে সনাতনীদের দেশ, এখানে গোমাতাকে আমরা পুজো করি। সুতরাং এটা একটা ভ্রান্ত ধারণা, আজকে এটা আমি সম্পর্কে নিশ্চিত হয়েছি। আর দ্বিতীয় আর একটা খবরে যাব, সেটা হচ্ছে বিদেশিদের মধ্যে এদেশে অপরাধের শীর্ষে বাংলাদেশ। দেখে নিন, মানে সারা বিশ্বে আপনারা এত তো নাম করে ফেলেছেন না, মানে আমি আর কি বলবো। এখন এটা যে খবরটা যেটা বেরিয়েছে, বিদেশিদের মধ্যে এদেশে অপরাধের শীর্ষে বাংলাদেশে, সেখানে লিখছে এদেশে অপরাধ করা বিদেশিদের মধ্যে বাংলাদেশের সংখ্যা সব থেকে বেশি বলে জানালো জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরো। তাদের পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে গোটা দেশে বাংলাদেশের মোট 3,091 জন বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশের বিরুদ্ধে এদেশে অভিবাসন নীতি ভাঙার অভিযোগ রয়েছে। বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলেই বাংলাদেশি অনুপ্রবেশকারী রাজ্য থেকে তাড়ানোর পক্ষে সওয়াল করে চলেছেন। এই পরিস্থিতিতে এই পরিসংখ্যান তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পরিসংখ্যান বলছে 2024 সালে বিদেশি নাগরিকরা এদেশে মোট 2,544টি অপরাধ সংঘটিত করেছেন। তার মধ্যে 992টি ঘটনাই ঘটেছে পশ্চিমবঙ্গে। বাংলার পরে রয়েছে মহারাষ্ট্র 386। পশ্চিমবঙ্গে 2024 সালে যে বাংলাদেশিরা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে 976 জন ধরা পড়েন অভিবাসন আইন এবং পাসপোর্ট আইন ভাঙার অভিযোগে। মাদক পাচারের দায়ে রাজ্যে ধরা পড়েন 6 জন বাংলাদেশি নাগরিক। পরিসংখ্যান বলছে গোটা দেশে অভিবাসন আইন ভাঙার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 1,676 জন বাংলাদেশি। এছাড়া ডাকাতির ঘটনায় 1 জন ও জালিয়াতির অভিযোগে গোটা দেশে 206 জন বাংলাদেশি নাগরিককে এই বছরই গ্রেপ্তার করা হয়। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হন 125 জন। এই সংখ্যার নিরিখে এদেশে বাংলাদেশিদের পরই অপরাধের তালিকায় রয়েছে নাইজেরিয়ার বাসিন্দারা। গোটা দেশে 509 জন নাইজেরীয় ধরা পড়েছেন। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে নেপাল ও মায়ানমারের নাগরিকেরা। মায়ানমারের 115 জনের বিরুদ্ধে অভিবাসন আইন ভাঙার অভিযোগ উঠেছে।
এখন এই যে আরো খবর আরো আছে, আরো বড় আছে। আর একটা খবর পড়ে দিই। বাংলাদেশের 20টি ছেলে মেয়ে ফিরলো, আমরা দেশে ফিরিয়ে দেওয়া হলো। বাংলাদেশের 20টি ছেলে মেয়ে ফিরিয়ে দেওয়া হলো বাংলাদেশে। বলছি না, খবরে আজকে ভর্তি। দালাল ধরে, দালাল মারফত এসেছিল, দালাল ধরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে কাজ করতে গিয়ে ধরা পড়েছিলেন বাংলাদেশের বাগেরহাট, খুলনা, নড়াইল এবং যশোর জেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকজন বাসিন্দা। নাবালক শিশু সন্তান নিয়ে জেলে যেতে হয়েছিল তাদের। বাবা মায়েদের কারাবাসের মেয়াদ শেষ না হলেও সন্তানেরা পরে ছাড়া পেয়ে বিভিন্ন হোমে ছিল। বুধবার তেমনই 13টি মেয়ে, 7টি ছেলেকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরানো হচ্ছে। এদিন সন্ধ্যায় উত্তর 24 পরগনা হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ওই 20 জন ছেলে মেয়েকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের তুলে দেওয়া হয়। বেনাপোল থানার ওসি আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে 3টি মানবাধিকার সংগঠন বাচ্চাগুলিকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। তো বাংলাদেশ এত আপনার এই সমস্ত ক্রাইমের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, বিদেশেও আপনাদের প্রচুর এইরকম সমস্যা দেখা দিচ্ছে। আমার বাংলাদেশের নাগরিকদের প্রতি বা ভারতের নাগরিক যারাই যাচ্ছে তাদের প্রতি আমার একটাই আবেদন, আপনারা তো একটা মানে ভালো জীবনের জন্যই তো আপনারা বিদেশে যাচ্ছেন, যে দেশের থেকে একটা উন্নত জীবনের জন্য আমি যাচ্ছি। তা যে দেশে যাচ্ছেন সেই দেশের নিয়মটা পালন করুন না, এবং কাজকর্ম করুন, সুখে থাকুন। আপনাদের এই যে ধর্মান্ধতা আর আপনাদের এগুলো আর এই চুরি বাটপারি এগুলোকে যদি আপনারা ছেড়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মতো সুখী কিন্তু অন্য বিশ্বের অন্য কেউ হবে না। কিন্তু কে কার কথা শোনে? বাংলাদেশি আর পাকিস্তানি, এরা দলে দলে ডিপোর্টেড হচ্ছে। শুধু কি ভারতবর্ষ পুশব্যাক করবে? এই যে আমি বারবার বলতাম না, এই যে SIR যেটা হয়েছে, SIR এর পরে দেখবেন দুম করে প্রায় 70-72 লক্ষ লোক আপনার দেশে বেড়ে যাবে। ও পুশব্যাক করবেই, ভারতবর্ষ পুশব্যাক করবেই। এখন 3টে সীমান্ত হয়ে গেছে, 3টে সীমান্ত দিয়ে এখন বিহার দিয়ে করবে, আসাম দিয়ে করবে, পশ্চিমবঙ্গ দিয়ে করবে, 3টে সীমান্ত দিয়ে আপনার ঢুকিয়ে দেবে, নোম্যান্স ল্যান্ডে ছেড়ে দেবে, বা কিছু করার নেই, রাতের গভীর রাতে ছেড়ে দেবে। এত বড় সীমানা পাহারা দেওয়ার মতো ক্ষমতা মানে লোকবল কিন্তু বিজিবি নেই। ফলে কত লোক লাগাবে? আর 24 আওয়ার্স মানে into 7 এটাকে ডিউটি লাগানোও খুব মুশকিল, অনেক লোক বল লাগে। তো এই বাংলাদেশের মানুষের সম্পর্কে বলতে গেলে খারাপ লাগে, কিন্তু এতে বাংলাদেশের মানুষেরা যা করছেন তাতে বাংলাদেশের আপামর জনসাধারণের মাথা নিচু হয়ে যাচ্ছে। তা আপনারা নিজেদের বিপদ ডেকে আনছেন, দেশের বিপদ ডেকে আনছেন, আর আপনাদের পাসপোর্টের মান ক্রমশ আস্তে আস্তে নামছে। কতদিন লোককে ভুল বুঝিয়ে রাখবেন, আর নিজেরাই বা কতদিন ভুল বুঝে থাকবেন? আপনাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক, আমি আর কি বলবো। আজ ভীষণ দুঃখের একটা দিন। গতকাল বুধবার সকাল 10টায় হাসপাতালে ICUতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সম্পর্কে জানেন। বঙ্গবন্ধুর একজন নিবেদিত কর্মী, বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহযোদ্ধা, চট্টগ্রাম 1 মীরসরাই আসন থেকে 6 বারের নির্বাচিত সংসদ সদস্য, 1970 সালে প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তারপরে 2018 সাল পর্যন্ত মোট 6 বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল তার, কিন্তু এই বার্ধক্যে এসে তিনি
83 বছর বয়সে মারা যান। কিন্তু 2024 সালের অক্টোবরে এই ফ্যাসিস্ট ইউনূস সরকার, খুনি ইউনূস সরকার তাকে মিথ্যে একাধিক মামলায় বন্দী করে এবং প্রায় 8 মাস কারাগারে থেকে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং তখন তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়েছিল। যাই হোক, অনেকটা মানবিক গ্রাউন্ডেই বলা যায় তাকে জামিন দেওয়া হয়েছিল। তারপর থেকেই তিনি একাধিক জটিল রোগে ভুগছিলেন এবং গতকাল তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা বললাম। তিনি চট্টগ্রাম থেকে ম্যাট্রিক এবং এইচএসসি পাশ করেছেন এবং লাহোর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে 1966 সালে মাইনিং ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন করেছিলেন। আমরা যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলি, তিনি মাইনিং বিষয়ের একজন প্রকৌশলী ছিলেন। লাহোরে থাকাকালীন পূর্ব পাকিস্তান ছাত্রদের নিয়ে একটা সংগঠন ছিল, পূর্ব পাকিস্তান ছাত্র পরিষদ। সেটির সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। 1966 সালে তিনি ইঞ্জিনিয়ার হন এবং 1966 সাল হলো 6 দফার বছর। 7 জুন বঙ্গবন্ধু 6 দফা প্রণয়ন করেছিলেন এবং লাহোরে থেকে তিনি 6 দফার পক্ষে জনমত গঠন করেছিলেন এবং তিনি 6 দফার পক্ষে একটি বিশাল সমাবেশে সভাপতিত্ব করেছিলেন। স্বাধীন বাংলাদেশের যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, সেখানে যেসব সংসদ সদস্যরা ছিলেন তার মধ্যে তিনি একজন। বাংলাদেশের প্রথম সংবিধানের স্বাক্ষরকারীদের তিনি একজন। তিনি চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং চট্টগ্রাম, বাকশাল, পরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, সেখানে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছিলেন, মন্ত্রীও ছিলেন। আমাদের সিডনিতে এসেছিলেন যে এবার, তখন তিনি গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। সেই অনুষ্ঠানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি একটি প্রেজেন্টেশনে দিয়েছিলাম। একজন মন্ত্রী, একজন রাজনীতিবিদ, একজন সফল ব্যবসায়ী, অথচ মানুষ হিসেবে তিনি ভীষণ অমায়িক ছিলেন। তার সাথে কথা বললেই বোঝা যেত। সে অসাধারণ মানুষটিকে চরম অশ্রদ্ধার মধ্য দিয়ে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল এই খুনি ইউনূস সরকার। স্বাক্ষরকারীদের তিনি একজন। তিনি এর আগে বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়েরও মন্ত্রী ছিলেন। রাজনীতিতে তার চলার পথ যে একেবারে গোলাপ ফুল বিছানো ছিল তা নয়। অন্তত 3 বার তাকে হত্যা করবার জন্য চেষ্টা করা হয়েছিল। এই 80-র দশকে একবার তাকে বিএনপি হত্যা করতে চেয়েছিল, সেই 1980-র দিকে। 88 সালের 24শে জানুয়ারি যখন শেখ হাসিনার উপরে সেই সময়ের পুলিশ বাহিনী আক্রমণ করেছিল এবং 24 জন খুন হয়েছিল শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে, সেবারও এই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভীষণ আহত হয়েছিলেন। এরপরে 92 সালে জামাত তাকে এমনভাবে আক্রমণ করেছিল যে তিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। সেবার তার বাঁচার কথা নয়। তার একবার পায়ের রগ পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজনীতি করতে গিয়ে তিনি বেশ কয়েকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তিনি বিশ্বাস করতেন যে রাজনীতি করতে হলে অর্থ কষ্টে ভোগা যাবে না। এই জন্য তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং তিনি এই যে সফল ব্যবসায়ী ছিলেন, এটা আসলে পারিবারিক সূত্রে পেয়েছেন। তার দাদাও একজন ব্যবসায়ী ছিলেন, তার বাবা তো খুবই সফল রাজনীতিবিদ এবং ব্যবসায়ী ছিলেন। তার বাবা 60-এর দশকের দিকে এই সংসদ সদস্য ছিলেন প্রাদেশিক পরিষদের এবং তার বাবা অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠা করেছেন, পায়োনিয়ার ছিলেন। এই যে আজকে কক্সবাজার যে হোটেল সাইমন দেখেন, এটা শুরুতে ছিল কক্সবাজার হোটেল কক্সবাজার। এটা কক্সবাজারের প্রথম হোটেল এবং এটা এই
এস রহমান ওনার নাম ছিলেন, তিনি করেছিলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বাবা। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সেটাকে আর এক লেভেলে নিয়ে গেছেন। এখন অত্যন্ত বিলাসী যে হোটেলগুলো আছে তার মধ্যে হোটেল সাইমন একটা। এছাড়া চট্টগ্রামে তার ইঞ্জিনিয়ারিং ফার্ম, চট্টগ্রামে একাধিক হোটেল এবং অনেক ব্যবসা তারা এস্টাবলিশ করেছেন। তার বাবাও করেছেন, তিনি করেছেন, তার দাদাও করেছেন। ব্যক্তি জীবনে 3 ছেলে 1 মেয়ে এবং তার স্ত্রী ছিলেন। তিনি অছিলেন সাধারণ মানুষটার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে গিয়ে খুব মন খারাপ হচ্ছে। এবং আজকে সকালে চট্টগ্রাম থেকে একজন চিকিৎসক ফোন করেছিলেন, একজন প্রফেসর। তিনি বললেন চট্টগ্রামের অবস্থা খুব থমথমে, প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ দেওয়া হয়েছে, ওসিদের প্রতি বিশেষ নির্দেশ গেছে, মানে পুরো নগরীতে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যাতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের যে জানাজা আজকে চট্টগ্রামে হলো তাতে যেন লোকের উপস্থিতি কম হয়। লালদিঘি ময়দানে তার জানাজা হয়েছে। পুলিশের এত বাধা সত্ত্বেও আজকে চট্টগ্রামে লক্ষ লক্ষ লোক তার জানাজায় হাজির হয়েছে এবং অসংখ্য ভিডিও আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে নিয়েই প্রধান আলোচনা। সেখানে অসংখ্য ভিডিও ঘুরছে, কয়েকটা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি। তবে ওনার এই জানাজার বিষয়ে আরো কিছু কথা বলতে গিয়ে আমি একটা ছোট্ট, এই যে টোকাই, রাজনীতির টোকাই, ভোটে দাঁড়াইলে জামানত বাজেয়াপ্ত হয়, যাদের জন্মের ঠিক নাই, ধারণা করা হয় যে পাকি বীর্যে তাদের জন্ম, এইসব লোফার কুলাঙ্গার তারা কি কথা বলে। আর আজকে চট্টগ্রাম বা কয়েকদিন আগে নরসিংদীতে আমাদের যে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন ভাই মারা গেলেন, লক্ষ লক্ষ লোক। এই বাংলাদেশে আওয়ামী লীগ এখনো বৃহত্তম রাজনৈতিক দল, এই বাংলাদেশে আওয়ামী লীগ এখনো সবচেয়ে জনপ্রিয় দল। এই বাংলাদেশ এখন হাড়ে হাড়ে অনুধাবন করে যে তাদের এই সময়ের শ্রেষ্ঠ লিডার হলেন শেখ হাসিনা। শেখ হাসিনার হাতে যতদিন বাংলাদেশ ছিল ততদিন প্রতিটা মানুষ নিরাপদে ছিল, পথ হারায়নি বাংলাদেশ। আজকে শেখ হাসিনাহীন বাংলাদেশের কি করুণ অবস্থা, সেটা আপনারা যেমন দেখছেন, আমরা দেশের বাইরে থেকেও দেখছি। সেই অবস্থায় আজকের এই জানাজায় চট্টগ্রামবাসী আবার প্রমাণ করেছে যে আওয়ামী লীগ কি, তাদের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কি ছিলেন। চিটাং থেকে আমরা বেশ কিছু নেতা পেয়েছিলাম, মহিউদ্দিন চৌধুরী ভাই, আখতারুজ্জামান ভাই, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভাই। এবং ৭৫-এর পরের ইতিহাস যদি দেখেন, এই চট্টগ্রামই কিন্তু প্রথম দিকে একেবারে ঘুরে দাঁড়িয়েছিল। রাজনীতি বলেন, সংস্কৃতি বলেন, সাহিত্য বলেন, চট্টগ্রাম কিন্তু তখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি এই প্রতিকূল সময়ে চট্টগ্রামের বঙ্গবন্ধু সৈনিকেরা, শেখ হাসিনার সৈনিকেরাই ক্রমশ জেগে উঠছে। ভবিষ্যতে আরো অনেক কিছুই আমরা দেখব। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আত্মার শান্তি কামনা করছি, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তাকে বেহেশতে নসিব করা হোক, এবং যে রাজনীতির জন্য তিনি জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন, যে রাজনীতির জন্য নির্যাতন ভোগ করেছেন এবং শেষমেশ মৃত্যু বরণ করলেন, আমরা বিশ্বাস করি সেই রাজনীতির আদর্শের পতাকা বাংলাদেশে আবার পথ করে উঠবে। আবার বঙ্গবন্ধুর আদর্শের আলোয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে যাবে। ততদিন পর্যন্ত আমাদের ধৈর্য ধরে অপেক্ষার পালা, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রামে দীক্ষা নেবার পালা, ততদিন পর্যন্ত আমাদের রাজপথে লড়ে যাবার পালা।
ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই। আজ এ পর্যন্তই। শত প্রতিকূলতাও ভারতের মুসলমানরা এটা কেবল তাদের ভাই, বাংলাদেশের চরমোনাই, শর্ষিনা, চামড়া নাইট, জামাত, হেফাজত, বিএনপি এবং কমিউনি লীগের ভাই হলো ভারতের মুসলমান। আফগানিস্তানের মুসলমান তো চুদির ভাই, বেলুচিস্তানের মুসলমান তো চুদির ভাই, উইঘুররা তো চুদির ভাই, ইয়েমেনিরা চুদির ভাই, সুদানিরা চুদির ভাই। ওগুলো মুসলমান ভাই ভাই। মুসলমান হলো কেবল ভারতের মুসলমান, আর হলো গাজার মুসলমান হলো ভাই, আর সব চুদির ভাই। তাই প্রতিবাদ করবে না কেন করবে? কি কারণে করবে? তার উপর আবার আফগানিস্তান ইদানিং নরেন্দ্র মোদী লোক পীড়িত করে। এখন তো আফগানিস্তান, আমি বলছি না আপনাকে, আমি পোস্ট দিয়েছিলাম এবং বলেছিলাম যে খোদ স্বয়ং আল্লাহ, ফেরেস্তা না, নবী রাসূল না, জিব্রাইল না, খোদ আল্লাহ স্বয়ং যদি পৃথিবীতে নাই এসে ভারতের পক্ষে নেয়, বাংলাদেশ আর পাকিস্তানের মুসলমানরা নাস্তিক হয়ে যাবো, আল্লাহরে মানি না, সবই ইহুদি হয়ে যাবো, খ্রিস্টান হয়ে যাবো, প্রয়োজনে হিন্দু হয়ে যাবো। বুঝতে পারছেন? তাও ভারতের পক্ষ নিলে আল্লাহরে তারা স্বীকার করবে। তো আফগানিস্তানে এখন নরেন্দ্র মোদীর সাথে প্রীতি, এটা বাংলাদেশের এখন তো সব চুতির ভাই হয়ে গেছে। ফরিদ ভাই এখন যেভাবে তারা- বলছেন, ভারত কেন তাদের এত শত্রু? এর কারণ কি? ভারতের প্রতি তাদের এত বিদ্বেষ কেন? ভারত কি ক্ষতি কারণ করতেছে? দুইটা ক্ষতি করে নাই তো, দুইটা কারণ। উপকার করছিল, মানুষ কোনোদিন তার সাথে বিরোধিতা করে যে ক্ষতি করে? পাকিস্তান 30 লক্ষ হত্যা করছে, অগণিত মা বোন খালারে, ওই ভাষাটা হাদি করে দিছে, মা বোন খালার হাদি ফাটাই ফেলাইছে, তার নিয়ে সমালোচনা নাই। কিন্তু 1 কোটি মানুষের, বাংলাদেশের মানুষের খাওয়াইছে, এটা ভারতের ভুল হয়েছে। মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে, লজিস্টিক সাপোর্ট দিয়েছে, কূটনৈতিক সাপোর্ট দিয়েছে, নিজেদের 19,000 সৈন্যের বলিদান দিয়েছে। উপকারের বাংলা প্রবাদ আছে না, উপকারীর এই বাগে খায়। পাকিস্তানের মতো যদি উনি তখন সাথে সাথে এই চিকেন নেকটাকে এলিফেন্ট নেক বানায় নিত আর সিটাংরা নিয়ে নিত, নিয়ে তোরা স্বাধীন থাক, তাহলে ঠিক হইতো। অথবা বঙ্গবন্ধু যদি 10 বছর সৈনিক থাকতে বলছিল, ওটা যদি সরায় না দিত, তাহলে জাত হয়ে যেত। অথবা এই দেশটাকে স্বাধীনই না করতো, থাকতো পাঞ্জাবিদের চাপরাশি, বিহারিদের কামলা, স্যান্ডো গেঞ্জি আর গামছা আর আপলঙ্গি বিন্দে ঘুরতো, আর রেলগাড়িতে টিকিট করে দাঁড়ায় থাকতো, আর বিহারিরা টিকিট না কেটে শুয়ে থাকতো, তাহলে এই জাত ঠিক আছিল, এই বাঙালি মুসলমান, তাইলেই ঠিক হইতো। এত স্বাধীন করাটাও এখন থেকে ভুল হয়েছে। পাকিস্তানের পক্ষে তারা থাকবে, কারণ পাকিস্তান যে পয়দা করেছে ধর্ষণ করে, কেউ চেতনায় ধর্ষিত হয়েছে, কারো সত্যি সত্যি ধর্ষণ করেছে, তারা তো বসে নাই, তারা তো তাদের গানে গাইবে। সেই জন্যই পাকিস্তানের পক্ষে তারা থাকবে। কারণ পাকিস্তান কি করছে, যে জাতি নিজের মা বোনকে ধর্ষণ করলে, নিজের উত্তর পূর্ব সুরীদের হত্যা করার পরেও তার পক্ষে নেয়, সে আফগানিস্তানে হত্যা করলে তার পক্ষে নেবে? 25,000 ব্ল্যাক সেপ্টেম্বর, 25,000 ফিলিস্তিনি মেরে ফেলছিল পাকিস্তান। পর্যন্ত বাংলাদেশের মানুষ এটা জানেই না ইতিহাস। কারণ মসজিদ এটা বলে না। বাংলাদেশের মানুষ ইতিহাস কোথায় পড়ে জানেন? শিবিরের কোচিং সেন্টারে একটু উন্নত হয়েছে, আর হইলো যে মসজিদের মৌলবী কি কইছে, জীবনে পড়ে না। আপনি দেখেন তো বাংলাদেশে 100টা মুসলমান জিজ্ঞেস করেন যে পাকিস্তান যে 25,000 ফিলিস্তিনি মারছে জানার কোন কিছু যাই না। ওইগুলো মূর্খ লোকের কথা বাদ দেন। বুয়েটে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, সবচেয়ে ভালো ছাত্র, মেধাবী যারা মার্কে একেবারে সবচেয়ে বেশি, তারা জিজ্ঞান জানো কেউ? না তো, এটা জানি না তো, ওটা জানি। কিন্তু কিন্তু একটা জিনিস জানে যে ভারত কবে কোথায় কি করছে, এগুলো মুখস্থ। 4,000 মাইল দূরে, ওগুলো সব তারা জানে কোথায় কি করছে, ওগুলো মুখস্থ না হইলেও তারা বানায় বানায় বলবে, সমস্যা নেই। কিন্তু এটা জানবে না। পাকিস্তানের কোনো সমস্যা তারা জানে না। পাকিস্তান যে পর্ণ দেখায় পৃথিবীতে কত নম্বর এটা জানে না। পাকিস্তানে যে সব সমকামী কত পার্সেন্ট এটা জানে না। পাকিস্তান যে ভিখারিস্তান তার অপর নাম, এটা কেউ জানে না। এগুলো তারা জানে না। পাকিস্তান যে সারা পৃথিবীতে, পাকিস্তান পৃথিবীর একমাত্র রাষ্ট্র যারা পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান মেরেছে। আপনি বলেন তো, ইসরায়েল 30 লাখ, কয় লাখ লোক মারছে? আপনি দেখেন ইসরায়েল কত, তাদের হিসেবে 48 সাল থেকে মারতে মারতে আসতেছে, কয় লাখ হয়েছে? 3 লাখ হিসাব পাবেন। এরা তো 9 মাসে 3 লাখ 30 লাখ মেরে ফেলছে। বেলুচিস্তানের তো 5-6 লাখ মেরে ফেলছে। আফগানিস্তানে তো প্রথম রোজার দিনই 1 বছর শিশু 70 বছরের বৃদ্ধ মারছে। তখন কোন সিংকু বামেরও আসমান কাঁপে না, জমিন কাঁপে না, কোন মর্দে মুজাহিদেরও জমিন আসমান কাঁপে না। কেবল ভারতের গন্ধ, ভারতের স্যান্ড, ভারতের গন্ধ আর ইসরায়েলের গন্ধ না পেলে কারো জোশ জাগে না। এটা হলো আমাদের মুসলমানদের সমস্যা। হলো দুইটা, একটা হলো ভারত হিন্দু রাষ্ট্র, যদি 25 কোটি মুসলমান থাকে, আর একটা হলো ভারত আমাদের 71 সহযোগিতা করছে। এটা হলো তাদের গোসা। তাদের বাপ দাদার পেয়ারে পাকিস্তানটাকে ভেঙে ফেলেছে, এই বেদনা তারা বলতে। এই তাদের আব্বারা 93,000 সৈন্য নিয়ে মাপ চাইছে পায়ে ধরে,
কান্নাকাটি করে চলে গেছে আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি সৈনিক আত্মসমর্পণ করেছে, এটা কি মানা যায়? এই বেদনা তারা তাই ভারত বিরোধী তাদের করতেই হবে, করবে, ভবিষ্যতেও করবে। ধন্যবাদ।